হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আমি তোমাদের যেভাবে বলেছিলাম যে আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য করে আমরা যে ক্লাস সেটা কিন্তু শুরু করব। তো আজকে এর আগেও আমি অনেক ক্লাস দিয়েছি, টপিক ওয়াইজ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে ক্লাস দিয়েছি। তবে একটা বিষয় যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে। তো এরপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলিভাবে চ্যানেলের মধ্যে দিয়ে ক্লাস হবে। তো আজকে আপার প্রাইমারি 2016 অর্থাৎ 2016 যে পেপার হয়েছিল তার অফিসিয়াল পেপারে সিডিপি অর্থাৎ আমি কমিউনিটি পেজটা দিয়েছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, বাংলা এবং ইংলিশ এই তিনটে টপিক নিয়ে পরপর কিন্তু ক্লাস দেব এবং অফিসিয়াল পেপার যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ প্রশ্ন সেগুলো সলভ করব। কারণ একটা সঠিক পদ্ধতিতে যদি স্ট্র্যাটেজি মাফিক যদি ক্লাস নেওয়া হয় বা যদি ক্লাস করা হয় তাহলে কিন্তু প্রিপারেশনটা খুব সহজ হবে। তো এর আমি আগে সিলেবাস সম্পর্কে ডিটেলস কিন্তু ভিডিও দিয়েছি, যারা দেখোনি এর আগে ভিডিওটা দেখে নেবে। আর সকলকে বলবো যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সকলে কিন্তু ওখানে যুক্ত হয়ে যাবে, কারণ ওখান থেকে সম্পূর্ণ তথ্য ক্লাস আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। আর কমিউনিটি পোস্টও কিন্তু মাঝে মধ্যে ভিজিট করবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের পাশে যেহেতু চ্যানেলটা আছে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বলেছি তোমাদের ক্লাস দেবো, তো সেক্ষেত্রে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো, একদম সঠিক গাইডলাইন পদ্ধতিতে কিন্তু তোমাদের ক্লাস করাবো এবং সঠিক স্ট্র্যাটেজির মধ্য দিয়ে তোমরা কীভাবে ক্র্যাক করতে পারবে তার ডিটেলস কিন্তু এক এক করে আলোচনা করব। তো ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছু আলোচনা করা হবে, তো চলো একদম ডিটেলস ক্লাসটা করা যাক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে যারা আপার প্রাইমারি টেটে প্রস্তুতি নিচ্ছে। তো আমি পুরো পেপারটাই নিয়ে এসেছি, কিন্তু আজকে আলোচনা করবো সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে কোশ্চেনগুলো সেটা নিয়ে। তো দেখো, বেশি কথা না বাড়ি একদম প্রথম প্রশ্ন থেকে আলোচনা করা যাক। 30টি প্রশ্ন থেকে আমি আগে আলোচনা করেছি সিডিপি থেকে। তো একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে যারা আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট যারা দেবে সকলের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে এই প্রশ্নগুলো। তো সকলের জন্য কিন্তু এগুলো অনেক হেল্পফুল হবে আপকামিং যে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট দুটোর ক্ষেত্রে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী। অবশ্যই ইংলিশ দিকটাও কিন্তু আমরা সকলে নজর রাখবো, ইংরেজি ভার্সন যেটা থাকে সেটাতেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো প্রথম প্রশ্ন কী বলছে যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী। শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া, বিতে বলা হচ্ছে মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেওয়া। এই যে নেগেটিভ টার্ম এগুলো কিন্তু রাখা চলবে না, কারণ সম্পূর্ণ দোষটা এক্ষেত্রে যেহেতু শিশুকেন্দ্রিক শিক্ষা, তাহলে শিক্ষকের সমস্ত কিছু ভুল হতে পারে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে হবে না। তো আমরা একটা একটা কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়ার তো হবেই না। যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া, এটা কিছুটা হতে পারে। খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করো, তো উচ্চমান বজায় রেখে কিছু শিক্ষার্থীদের চাপ সৃষ্টি হবে, অন্য কিছু হবে না। ইংলিশ টার্মগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবে। টু কনসেপ্ট দ্য লেভেল অফ সাকসেস অ্যাজ ওয়ান্স ক্যান অ্যাটেন টু মেনটেন ভেরি হাই স্ট্যান্ডার্ড, তো এগুলো হবে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি, অর্থাৎ কি না, যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া, এটাই হচ্ছে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের একটি কর্তব্য। ওকে, ক্লাসটা একটু বড় হবে, লেন্থি হবে, বোঝার চেষ্টা করো সকলে, কিন্তু বুঝে বুঝে কিন্তু উত্তরগুলো একটা যে তোমাদের যে প্র্যাকটিস সেটাও হয়ে যাবে এবং বুঝে বুঝে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কীভাবে সম্ভব। তো এক্ষেত্রে কি বলছে, খুব সুন্দর বক্তৃতা দেওয়া, এটাতে কি আগ্রহ বজায় থাকে, দেখা যাক। বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, এটা কি হতে পারে। সিতে বলা হচ্ছে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, নাকি রোজ পড়া ধরা। তো প্রথমত এটা তো বাদ যাবেই। এবার একটা কথা বলে রাখি যে যে কোনো শিক্ষার্থীদের যদি ভালোভাবে বোঝাতে হয় তাহলে কি সেটা কী দরকার, যে নিজের পরিচিত যে পরিবেশ, নিজের যে পরিবেশ মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে যদি কিছু উদাহরণ দেওয়া যায় তাহলে তাদের মধ্যে যে আগ্রহটা সেটা কিন্তু বেশি বজায় থাকবে। তো এক্ষেত্রে আবারও পুনরায় সঠিক উত্তর কী যাবে, এটা সঠিক উত্তর যে অপশান সি, অর্থাৎ কি না, এক্ষেত্রে সঠিক উত্তর, সরি একটু মার্কটা আমি চেঞ্জ করছি, এক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি, অর্থাৎ কি না, শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া। অপশান সি হচ্ছে 2 দাগের সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে যে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থী কী করবে না, উদ্বেগ দূর করতে পারবেন। বিতে বলছে রাগ হলে শাসন করতে পারেন, শাসনটা তো হবেই না। 3 নম্বর বলছে শিক্ষার্থীদের পরীক্ষায় ভয় দেখিয়ে শান্ত রাখতে পারেন, এটা তো হবেই না। হাসাহাসি বন্ধ করতে পারেন, তো এগুলো চাপ সৃষ্টি করে, তাহলে সঠিক উত্তর কী যাবে, অপশান এ, অর্থাৎ উদ্বেগ দূর করতে পারেন, এটা হচ্ছে 3 দাগের সঠিক উত্তর, অপশান এ। নেক্সট 4 নম্বর প্রশ্ন,
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় বলেছি, কি সম্পর্কিত নয় কোনটি? এই যে নয়গত যে টার্মগুলো সেগুলো কিন্তু অনেকে কিন্তু মনে রাখনি, তো এগুলো কিন্তু পরীক্ষার হলে কিন্তু দেখার চেষ্টা করবে। তো কোন আইনটি নয়? এখানে আইনের ক্ষেত্রে কোনটি নেই? অপশান এতে বলছে শিক্ষার অধিকার, অপশান বিতে শিশু শ্রম নিবারণ, সিতে বলছে দৈহিক শাস্তি নিরোধ এবং ডিতে বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক। তো দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে কিন্তু আমি ক্লাস দিয়েছি, এর ক্লাসটা কিন্তু দেখে নেবে এর আগে সকলে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিঙ্ক সেটাও কিন্তু প্রোভাইড করে দেবো। তো এক্ষেত্রে যেটা 4 দাগের সঠিক উত্তর যাবে সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুদের অভিভাবক, এটা কিন্তু হবে না, অর্থাৎ 4 দাগেরটা কিন্তু হবে না, বাকিগুলো কিন্তু সবই কিন্তু ঠিক আছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সম্পর্কিত রয়েছে। নেক্সট তারপরে 5 নম্বর প্রশ্ন কী বলছে, পরের পেজে রয়েছে 5 নম্বর প্রশ্ন কী বলছে না, এখানে একটু কেটে গেছে, আই থিঙ্ক একটু আমার মনে হচ্ছে কেটে গেছে, জাস্ট ওয়েট। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সার্বিক মূল্যায়নের অর্থ কী? তো এই যে সার্বিক মূল্যায়ন, এক্ষেত্রে অর্থটা কী? প্রথম এতে বলছে সমগ্র পাঠ্যক্রমিক মূল্যায়ন, অপশান বিতে বলছে সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, অপশান সিতে সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন, নাকি অপশান ডিতে সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন। তো এক্ষেত্রে 6 থেকে সঠিক উত্তর কী হবে? দেখো ইংরেজি টার্মটা দেখলে কিন্তু তোমরা সকলে বুঝতে পারবে, সেটা হচ্ছে ইভালুয়েশন অফ অল স্টুডেন্টস সিমুলেশনলি। তো এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 5 দাগের, সেটা হচ্ছে কি না অপশন বি, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ, কিন্তু এটা হবে কি সর্বাঙ্গীন বিকাশ। 5 দাগের অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর 5 দাগের। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো কোনটি? অপশন এতে মূল্যায়ন, অপশন বিতে খেলা, অপশন সিতে তার বাড়িতে যাওয়া, নাকি অপশন ডিতে পর্যবেক্ষণ। তো শিক্ষার্থীকে জানার কার্যকর সবথেকে ভালো পদ্ধতি কি না, সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি না, এক্ষেত্রে 6 দাগের সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ পর্যবেক্ষণ। শিক্ষার্থীকে যদি ভালোভাবে অবজারভেশন করতে পারা যায় তাহলে কিন্তু কি শিক্ষার্থীর যে কার্যকর সেটা কিন্তু উপায়টা, এই জানার যে উপায় সেটা কিন্তু বুঝতে পারা যাবে এক্ষেত্রে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর 6 দাগের। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে না, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? তো এক্ষেত্রে কী করা উচিত? তো এই ধরনের পেডাগজি প্রশ্ন কিন্তু আসে এবং এগুলো একটা সিচুয়েশন বেসড প্রশ্ন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অপশানগুলো, অপশান এতে সহপাঠীকে শাস্তি দেবেন, এটা তো হবেই না। অপশান বিতে আলাদা বসার ব্যবস্থা করবেন, অপশান সিতে সহপাঠীকে পরামর্শ দান করবেন, নাকি অপশান ডিতে অভিভাবককে ডেকে পাঠাবেন। তো 7 দাগের সঠিক উত্তর যাবে সেটা হচ্ছে কি পরামর্শ দেওয়া, অর্থাৎ একটা সহপাঠীকে তার যদি পরামর্শ দেওয়া হয় যে এই কাজটা করা উচিত নয় বা এই ধরনের বিরক্ত করাটা একটা খারাপ জিনিস, তো তাহলে সে শিক্ষার্থীকে কি বুঝতে পারবে এবং শিক্ষকের কিন্তু এটাই মূল দায়িত্ব, এখানে কোনোভাবে শাস্তি দেওয়া চলবে না, আলাদা বসার কোনো চলবে না এবং অভিভাবককে যে ডেকে পাঠাবেন এটাও কিন্তু হবে না। তো এক্ষেত্রে 7 দাগের অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিত করবেন? তো প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করার উপায় কি? অপশান এতে দেখো কী রয়েছে, তাদের পরীক্ষার ফল দেখে, এটা তো হবেই না একদম। অপশান বিতে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, অপশান ডিতে পারিবারিক তথ্য নিয়ে, এটা তো হবেই না। অপশান ডিতে অন্য ছাত্রের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তো 8 দাগের সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, শ্রেণীকক্ষে কেমন কী ক্রিয়াকলাপ করছে, অ্যাক্টিভিটি করছে, বিহেভিয়ার কী রয়েছে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে একজন প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীর আচরণটা। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে না, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কী? সবচেয়ে ভালো উপায় বলেছি। অপশান এতে দলগত কার্যভার দেওয়া, অপশান বিতে শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া, অপশান সিতে প্রধান শিক্ষককে নালিশ করা, এটা তো হবে না, এই যে নেগেটিভ টার্মগুলো, কড়া শাস্তি দেওয়া, এই দুটো হবে না। তাহলে উপরের দুটোর মধ্যে কোন দুটো হতে পারে? দলগত কার্যভার দেওয়া নাকি শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া? তো বক্তৃতা দেওয়ার ব্যাপারটা একটা কেমন মনে হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে না, দলগতভাবে বা গ্রুপ টাস্ক যেটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কি তাদের শৃঙ্খলা রক্ষাটা ভালো হবে এবং শিক্ষকের এটাই কিন্তু প্রধান উদ্দেশ্য হবে। অপশান এ হচ্ছে 9 দাগের সঠিক উত্তর। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো কি? তো এই যে একটা শিক্ষার্থী কোনো পরীক্ষার ক্ষেত্রে বা কোনো আচরণের ক্ষেত্রে যদি সে ব্যর্থ হয় তাহলে তার মূল কারণ কি? অপশান এতে মুখস্থ ক্ষমতা কম, এটা তো নেগেটিভ টার্ম, কোনোভাবেই যে ল্যাক ফর মেমোরাইজেশন, এটা তো হবেই না। আত্মস্থ করতে চেষ্টা না করা, এটা তো একদমই হবে না 10 দাগের, এটা দেখতে পাবো আত্মস্থ করতে চেষ্টা না করা, আচ্ছা না করা বলেছি। নেক্সট 3 নম্বর সিতে বলছে ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা,
শিক্ষার্থীর ব্যর্থতার কারণ শিক্ষককে অনুসরণ না করা। তো এটা তো শিক্ষক অনুসরণ করবে না করবে, এটা শিক্ষার্থীর নিজের উপরে নির্ভর করছে এবং শিক্ষক কেমন হবে সেটার উপরে নির্ভর করছে। তো এটা সঠিক উত্তর আত্মস্থ করতে চেষ্টা না করা, এটা হচ্ছে কিন্তু মূল কারণ। অপশন বি 10-এর দাগের সঠিক উত্তর, অপশন বি। ওকে, নেক্সট তারপরে 11 নম্বর প্রশ্ন কি বলছে? 11 নম্বর প্রশ্নতে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের। তো আমি আগেই বলেছি ক্লাস শুরু করার সময় যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কী ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা না জেনেও কিন্তু প্রায় পারবে। সেটা হচ্ছে কি শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আগে ছিল আগে ছিল শিক্ষক কেন্দ্রিক, এখন হয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক। এটা অনেক সময় শিক্ষার্থী কেন্দ্রিকও থাকবে, সেটা কিন্তু গুলিয়ে ফেলবে না কেউ। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, ধারণা বলতে কি বোঝায়? ধারণা বলতে যে কনসেপ্ট বলতে কি বোঝায়? নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি নাকি কল্পনা? তো এটা সঠিক উত্তর কী হবে 12 দাগের? তো 12 দাগের সঠিক উত্তর হবে কি, এখানে ইংলিশটা আমরা দেখলেই বোঝাবে, সেটা হচ্ছে স্পেসিফিক নলেজ, অর্থাৎ অপশন এ হচ্ছে 12 দাগের সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, জীবন বিকাশে কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? তো এগুলো হচ্ছে কিছু যে টপিক বেসড প্রশ্ন, এবং এগুলো কিন্তু আমি এক এক করে ক্লাসগুলো করিয়েছি, আরও কিন্তু ডিটেলসভাবে ক্লাস করানোর চেষ্টা করব এবং প্রত্যেক দিন আশা করছি ক্লাস নিয়ে আসবো। তো সকলে কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের এতভাবে বোঝানোর চেষ্টা করছি বা ক্লাসের প্রিপারেশন দিচ্ছি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা দেখছো এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 13 দাগের অপশন এ, শৈশবকালে জীবন বিকাশে এই স্তরে কি প্রথম কিন্তু কথা বলতে শেখে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর 13 দাগের। নেক্সট 14 নম্বর প্রশ্ন, যে শিশুর প্রথম সমাজনে সাহায্য করে কি? ভাষা, একাকিত্ব, পর্যবেক্ষণ নাকি স্বাধীনতা? তো একটা শিশু যখন সামাজিকরণ বা সোশ্যালাইজেশন ঘটবে, সেক্ষেত্রে তার প্রধান ভূমিকা হিসেবে সাহায্য করবে সেটা কি? কমিউনিকেশনের জন্য কি দরকার আমাদের? সেটা হচ্ছে ভাষা। তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর 14 দাগে। ওকে, এগুলো কিন্তু ক্লাস আমি করেছি, আরও ক্লাস কিন্তু নিয়ে আসবো। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? তো ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? একই রকম প্রশ্ন এসেছিল একটা, শিখনের উপর, সঞ্চালনের উপর, দৃষ্টির উপর নাকি কল্পনার উপর? তো এখানে ইংলিশ টার্মগুলো দেখলেই বোঝা যাবে, সেটা হচ্ছে ইমাজিনেশন, ভিজিয়ন, ট্রান্সফার নাকি লার্নিং। তো এক্ষেত্রে 15 থেকে সঠিক উত্তর অপশন এ, শিখনের উপর। লার্নিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের কি ধারণা গঠন বা ধারণা তৈরি হয়। নেক্সট তারপরে 16 নম্বর প্রশ্ন কি বলছে না, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি ঘটে? শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, নাকি তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না? তো শিক্ষার্থীদের মধ্যে যে সহযোগিতামূলক শিক্ষণ বা কোঅপারেটিভ যে লার্নিং যে ঘটে, সেক্ষেত্রে কোনটা হবে? তো 16 থেকে সঠিক উত্তর যাবে অপশন এ, শিক্ষার্থীরা কি নিজেদের মধ্যে স্বনির্ভর হতে পারে এবং স্বনির্ভর হয়ে যায়, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে না, কোনটি সঠিক? এখানে বলে দিয়েছে যে কোনটি সঠিক, এই যে নিম্নের 4টি যে অপশান রয়েছে তার মধ্যে কোনটি সঠিক বলেছে। তো অপশান এতে সবসময় কি বলছে, উচ্চ মেধাসম্পন্ন যে শিক্ষার্থীরা সেটা কী হয়, সবসময় শান্তশিষ্ট হয়, সর্বদাই অসাধারণ আচরণ করে, দ্রুত সমস্যা সমাধান করে, নাকি দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে? তো সমাধান করে এবং কাজ করে, এই দুটোর মধ্যে কিন্তু অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তো 17 থেকে সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ দ্রুত যে কোনো সমস্যার সমাধান করে। দ্রুত যে কাজ সম্পন্ন করবে সেটা কিন্তু নয়, দ্রুত যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে, অর্থাৎ তার মধ্যে যে কনসেপ্টটা তৈরি হয়েছে, প্রবলেম যে সলভিং, সেটা কুইকলিভাবে করতে পারছে, এটাই হচ্ছে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীর পরিচয়ের মূল দিক। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে না, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন? অর্থাৎ একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগটা দূর করবেন? অপশান এতে তাদের কখনো শাসন না করে, ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, অপশান সিতে কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, নাকি উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে। তো এক্ষেত্রে 18 থেকে সঠিক কি উত্তর হবে কমেন্ট করো সকলে। এটা সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, এটাই তাদের মধ্যে উদ্বেগ দূর করতে পারা যায়। অর্থাৎ তাদেরকে যদি বেঁধে রাখা হয় বা নিজের মতো শিক্ষক যেভাবে বলবেন, অ্যাডভাইস দেবেন, সেটা যদি করেন তাহলে ঘটবে না, সেটা উদ্বেগটা দূর হবে না। তাদের নিজেদের মতো করে স্বাধীনভাবে যাতে তারা সমস্ত কাজ করতে পারে, সঠিকভাবে বিচরণ করতে পারে ক্লাসের মধ্যে, শ্রেণীকক্ষের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে, বা শিক্ষার্থীদের মধ্যে যে প্রশ্ন করার যে একটা যে দিক ফুটে উঠবে বা ভয় যে একটা মনোভাব, সেটা যাতে দূর হয়, সেই ধরনের যদি তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, তাহলেই তাদের মধ্যে উদ্বেগটা দূর করা যায়। নেক্সট 19 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কী? পরিবেশ সঙ্গে প্রত্যক্ষ পরিচিত,
নাকি পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, নাকি বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো, নাকি পরিবেশবিদ্যা পড়ানো। সেক্ষেত্রে দেখো কিছুগুলো বিষয় আছে যেগুলো অটোমেটিক তোমরা এগুলো নেগলেক্ট করতে পারো বা কন্ডিশনগুলো বাদ দিতে পারো। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয় পড়ানো, এটা কোনো কারণেই হয় না। পরিবেশবিদ্যা পড়ানো, এটাও কোনো কারণ হয় না। তারপরে কি, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে শুধু যে সচেতন করবে সেটা নয়, হতে পারতো এটা, কিন্তু তার থেকে সব থেকে বেস্ট প্রশ্ন উত্তর সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিত হওয়া। অর্থাৎ তারা যদি পরিচয় লাভ করে পরিবেশের সাথে, তাহলে তাদের পরিবেশ সম্বন্ধে যে শিক্ষাদান সেটা ভালো ঘটবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভাইগটস্কি, কোয়েলবার্গ, পিয়াজে আমি সব ক্লাসগুলোই করিয়েছি। তো এখানে বলা হয়েছে ভাইগটস্কি মতানুযায়ী কোনটি সঠিক হবে? কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, নাকি কৃষ্টি শিখনের সহায়ক উপাদান। সেক্ষেত্রে 20 দাগের সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ কৃষ্টি শিখনের সহায়ক উপাদান। এটা কিন্তু হচ্ছে সঠিক উত্তর 20 দাগে। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে, যে শিশুর গণিত শিখন নির্ভর করে কিসের উপর? পরিণমনের উপর, বৌদ্ধিক ক্ষমতার উপর, আগ্রহের উপর, নাকি স্থানিক যৌক্তিক বিকাশের উপর। সেক্ষেত্রে 21 দাগের সঠিক উত্তর কী হবে? পরিণমনের উপর কি কোনো গণিত শিক্ষা ঘটবে না। বৌদ্ধিক ক্ষমতা কি হবে? শুধু বুদ্ধির দ্বারা কি হয় না। এখানে সঠিক উত্তর সেটা হচ্ছে আগ্রহের উপর। অর্থাৎ একটা শিশু যদি কোনো বিষয়ের প্রতি আগ্রহ না থাকে, তাহলে তার যে শিক্ষা, সে শিক্ষাটা কিন্তু বিফল হবে বা বিফলে যাবে। সেক্ষেত্রে আগ্রহটা মাস্ট, এবং এই জন্যই বলা হয় যে একজন শিক্ষককে সবসময় শিশুদের স্তরে গিয়ে তাদেরকে পাঠদান করানো এবং তাদের আগ্রহটা প্রথমত বৃদ্ধি করা। তারপর তো ক্লাসের মধ্যে যে পাঠদান সেটা তো চলবে, কিন্তু প্রথমত বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষের মধ্যে প্রবেশ করে শিক্ষার্থীর যে আগ্রহ সেটা কিন্তু গড়ে তোলা। ওকে, নেক্সট তারপর প্রশ্ন 22 নম্বর কি বলছে, না কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়। এই যে 9 টার্মগুলো আসছে, এগুলো কিন্তু দেখতে হবে একবার। তো কোনটি নয়? অপশান এতে রয়েছে কি, দ্রুত চিন্তা করতে পারা, অপশান বিতে অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, অপশান সিতে একটানা পরিশ্রম করা, অপশান ডিতে বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা। দেখো এগুলো কিন্তু হবে, এই যে বিচিত্র পদ্ধতিতে সমস্যা সমাধান করা এটা হবে। তারপরে একটানা পরিশ্রম, এটা কিন্তু একটা নেগেটিভ টার্ম আসছে। এই যে অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, এটা আসবে। দ্রুত চিন্তা করতে পারে, এটা হবে। কিন্তু এইটা হবে না, সেটা হচ্ছে একটানা পরিশ্রম। শুধু কি কাজ করলে কি সৃজনশীলতার বিকাশ পায় বা সৃজনশীল শিশু পরিচয় ঘটে? না, এটা নয়। তাহলে এটা এখানে হচ্ছে অপশান সি সঠিক উত্তর, অর্থাৎ 9 বলেছে সেই জন্য। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে, না শিক্ষার্থীদের শিখনের জন্য কতটা প্রস্তুত তা কীভাবে বোঝা যায় বা বুঝে নেবেন। তো 1 নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্ত আগ্রহ, বিতে হচ্ছে শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তরদান থেকে, সিতে হচ্ছে শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, এবং ডিতে হচ্ছে গৃহকৃত্য নিয়মিত করা। তো শিক্ষার্থীর শিখনের জন্য কতটা প্রস্তুত তা কীভাবে বোঝা যায়। দেখো গৃহকৃত নিয়মিত করা এটা কিন্তু একটা নয়। ওকে, নেক্সট তারপরে বলছে যে শিক্ষকের নোট দিতে অনুরোধ করে, এটা আসবে না। শিক্ষকের প্রশ্নের যে সঠিক উত্তর দাও সেটাও নয়, এটা হচ্ছে সঠিক উত্তর সেটা অপশান এ, অর্থাৎ স্বতঃস্ফূর্ত যে আগ্রহ সেটাই হচ্ছে মূল ভিত্তি। অর্থাৎ শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত হবে সেটা স্বতঃস্ফূর্ত আগ্রহ, যেটা আগের প্রশ্ন আমি আলোচনা করলাম। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে, না পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, সম্ভাব্য কারণ কি হতে পারে। যদি কোনো একটা প্রশ্ন ভুল লিখে ফেলে তার সম্ভাব্য কারণ কি। এগুলো হচ্ছে প্যাডাগজিক্যাল প্রশ্ন। তো তারা ক্লাসে মনোযোগ দেয়নি সেটার জন্য, নাকি বাড়িতে বিষয়টি পড়েনি সেটার জন্য, এটা তো হবেই না। নেক্সট প্রশ্নের ভাষা ঠিক হয়নি সেটার জন্য, নাকি শিক্ষক বলেননি যে বিষয়টি গুরুত্বপূর্ণ। তো 24 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ প্রশ্নের ভাষা ঠিক হয়নি, যার জন্য পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, অর্থাৎ উত্তর লিখেছে কিন্তু ভুল লিখেছে। সেটা হচ্ছে প্রশ্নের যে ভাষা সেটা কিন্তু ঠিক হয়নি, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ কি। এই যে প্রথম প্রজন্ম, দ্বিতীয়, এগুলো নিয়ে আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো পরপর। তো অপশান এতে বাড়িতে কেউ সাহায্য করার নেই সেই জন্য, বাড়িতে অনেক কাজ করতে হয় সেই জন্য, নাকি অপশান সিতে পড়াশোনার চেষ্টা নেই, নাকি শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়। তো প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, এটার মূল কারণ কি। তো এক্ষেত্রে 25 দাগের সঠিক উত্তর হবে শিক্ষকের ভাষা বুঝতে পারেনি, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। ওকে, নেক্সট 26 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে আমরা জেনেছি এবং এর ক্লাসও দিয়েছি। তো এটা জেনে রাখো যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে কে, না রুশো। রুশোকে বলা হয় কি, যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। নেক্সট তারপরে প্রশ্ন 27 নম্বর প্রশ্ন,
বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? তো বুদ্ধি সম্পর্কিত যে তত্ত্বগুলো স্পিয়ারম্যান রয়েছে, থার্স্টন, গার্ডনার, সমস্ত ক্লাসগুলো কিন্তু এক এক করে নিয়ে আসবো। তো বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 27 দাগের অপশন ডি, স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান কিন্তু এই ধরনের প্রথম বুদ্ধির উপাদান বিশ্লেষণ করেছিলেন, স্পিয়ারম্যান। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, যে সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর কি এখানে? জ্ঞান বৃদ্ধি হয়, কল্পনা বিকশিত হয়, কঠিন শব্দ আয়ত্ত হয়, নাকি চরিত্র গঠন হয়? তো এই যে সাহিত্য পাঠ করবে একটা শিশু, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ কি? জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে শুধু কি হবে? দেখা যাক। অপশান বিতে কল্পনা বিকশিত হবে, দেখা যাক। অপশান সিতে কঠিন শব্দায়ত্ত করতে পারবে, নাকি অপশান ডিতে চরিত্র গঠন হয়? তো এক্ষেত্রে মাস্ট যেটা সবথেকে, এটা জ্ঞান বৃদ্ধি, শুধু জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে ঘটে না। কল্পনা বিকশিত হবে সেটাও নয়, কঠিন শব্দায়ত্ত করতে পারে এটা কোনো কারণে হয় না। সঠিক উত্তর যে অপশান ডি, অর্থাৎ চরিত্র গঠন হয় এই ক্ষেত্রে, যে সাহিত্য পাঠের দ্বারা সে নিজের মতো করে সে তার চরিত্রটাকে ভালো করে গঠন করতে পারবে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, যে শিশুদের মধ্যেও ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? কিসের কারণে শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায়? বংশগতির কারণে শুধু না, শুধু পরিবেশের কারণে, বড় হওয়ার কারণে, এটা তো হবেই না, নাকি প্রথম দুইয়ের সমন্বয়? তো দেখো একটা কি বিষয় বলে রাখি, যে শিশুদের ক্ষেত্রে যে কিছু ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে হোক বা দৈহিক বা যে কোনো ক্ষেত্রে বলা যায়, বংশগতি এবং পরিবেশ এই দুটোই কিন্তু সমানভাবে দায়ী, অর্থাৎ হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই দুটোই কিন্তু দায়ী, অর্থাৎ অপশান এ এবং অপশান বি দুটোই হবে। তার জন্য অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ প্রথম দুইয়ের সমন্বয়। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 30 নম্বর প্রশ্ন, এবং এটা হচ্ছে শেষ প্রশ্ন। সিডিপি 30টা প্রশ্ন থাকে আমি বলেছিলাম, এবং 30টি প্রশ্নের জন্য 30 মার্কস কিন্তু বরাদ্দ থাকে। তো এই যে 30 মার্কস রয়েছে তার মধ্যে আজকে শেষ প্রশ্ন এটা। তো বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? শিখন অক্ষমতা, দৃষ্টির ক্ষীণতা, ভুল করার প্রবণতা, নেই কম বুদ্ধি। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 30 দাগের? তো 30 দাগের সঠিক উত্তর সেটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ বারবার একই বানান যদি ভুল করে সেটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি বলা হয়, বা শিখন অক্ষমতা বলা হয়। তো এই ছিল মোট 30টা প্রশ্ন অফিসিয়াল পেপার, যেটা তোমরা দেখলে সকলে, যে সিডিপিতে কী ধরনের প্রশ্ন এসেছিলো। এবং প্রাইমারি আপার প্রাইমারি দুটো ক্ষেত্রে সিটেটের প্রিভিয়াস ইয়ার যারা প্রশ্ন ঘাটো, আমি সিটেটের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো। অর্থাৎ এই চাইল্ড সাইকোলজিতে যদি 30-এ 30 নাম্বার তুলতে হয়, আমি একদম সম্ভাব্যভাবে বলতে পারি একটা বিষয়, যে ক্লাসগুলো অন্তত দেখো। 30-এ যদি 30 ওটা মানে যদি প্রাপ্ত করতে চাও নাম্বারটা, তাহলে আমি বলবো ক্লাসগুলো দেখো এক এক করে। এর আগে আমি কনসেপ্ট ওয়াইজ যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে সঠিক জিনিসটা কী, এবং কীভাবে প্রিপারেশন নিলে নিজেদের যে 30-এ 30 এই যে সিডিপি বা বাংলা প্যাডাগজি, ইংরেজি প্যাডাগজি, ম্যাথ প্যাডাগজি, সায়েন্সের যে প্যাডাগজি বা এসএসটি পার্টগুলো একদম ক্লিয়ারভাবে কিন্তু ক্লাস করানো হবে চ্যানেলের মধ্য দিয়ে। তো সকলেই যুক্ত থাকো, আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট, ক্লাস, তথ্য তোমাদের সামনে যথাসময়ে শেয়ার করতে পারি। আর ভিডিওটি লাইক করবে, বাকির সাথে শেয়ার অবশ্যই করবে। আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু এই যে পিডিএফটা সেটা যদি পেতে চাও অবশ্যই পিডিএফটা শেয়ার করে দেবো, প্রিভিয়াস ইয়ার যে পিডিএফটা। আর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলও যুক্ত থাকবে। অফিসিয়াল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, কিন্তু ফেসবুক পেজে কিন্তু সকলে ফলো করে রাখবে, ওখানেও অনেক কিছু আপডেট শেয়ার করা হয়। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো এক এক করে শেয়ার করছি, সেগুলো কিন্তু চেক করে নেবে সকলে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে, আর কিসের উপরে ক্লাসগুলো দ্রুত চাইছো, এমসিকিউ আকারে চাইছো, নাকি আগে সিলেবাসটা যেমন রয়েছে সেটা শেষ করি, তারপর আশা করছি এমসিকিউ করব। ওকে, তো ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে বা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য জয় হিন্দ।